শুরু হয়েছে, যাক এতক্ষণ পরে হলো। এই কি পড়াচ্ছিলাম তাহলে, ওই যে পাকিস্তানের দেখো জনক বলা হয় কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাকে, আমার নাম মনে রাখবা। এখন যেমন আমাদের কে আছে, প্রেসিডেন্ট থাকে না, প্রেসিডেন্ট থাকলেও সব ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর বেশি, সেই সময় গভর্নরের বেশি ছিল, প্রেসিডেন্টের মতো আর কি, বুঝছো? হ্যালো হ্যালো, কেউ না এই লাইনে? হ্যাঁ ভাই বলেন বলেন, শুনছি বলেন। না আমাকে শোনা যাচ্ছে না, সবাই আছো, আমি মনে হয় নাই নাকি? না না, শোনা যাচ্ছে, বলেন। স্পিকার বন্ধ করে কিছু কথা ও বলছি না, তো আচ্ছা, বলেন আপনি। সোহান, তোমার ওখানে যদি কোনো সাউন্ড না থাকে তোমারটা ইয়ে রাখো, খোলা রাখো। তুমি একটু জানাইও হ্যাঁ ওদের রাজি হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ভাই স্কুল দেখা যায়নি। স্ক্রিন দেখা যায়নি? না। ও আচ্ছা আচ্ছা, শেয়ার দিচ্ছে এই যে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যায়। আচ্ছা দেখো, তাহলে বুঝতে পারছো? তাহলে পাকিস্তানের দেখো গভর্নর জেনারেল হচ্ছে কি বলতো, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? আচ্ছা, আর এই প্রধানমন্ত্রী ছিল আর কিন্তু প্রথম, এগুলা মনে করতে হবে ভাই, কায়েদে মিল্লাত লিয়াকত আলী খান। আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাই, মুখ্যমন্ত্রী কি আর এই গভর্নর জেনারেল কি, একটু বলি। বাংলাদেশে একটা প্রদেশ ছিল, কিন্তু পাকিস্তান যখন সৃষ্টি হয় বাংলাদেশে একটা কি ছিল, প্রদেশ। এই প্রদেশের যে প্রধান তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন্দ্রে কে আছে বলতো? কেন্দ্রে আছে নরেন্দ্র মোদি। মোদী, বুঝতে পারছো? এই কথা বোঝা যায় মুজাফফর? হ্যাঁ ভাই বোঝা যায়। আচ্ছা, বোঝা যায়। আর পূর্ব বাংলার গভর্নর ছিল সেই সময় ব্রিটিশরাই ছিল, কিন্তু এই যে দেখো এখনো যায়নি, সবকিছু গুছিয়ে দিয়ে চলে গেছিল। ফেডরিক, দেখো চালমাস বোন, এই জিনিসটাই বেশি আসে, অনেকে বিভ্রান্তি হয়তো যে পূর্ব পূর্ব পাকিস্তানের, সেই সময় তো পাকিস্তান ছিল আর কি, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুইটা মিলে একসঙ্গে রাষ্ট্র ছিল আর কি। তার মধ্যে পূর্ব পাকিস্তান ছিল সংখ্যা গরিষ্ঠ আর কি, মানে জনসংখ্যা বেশি ছিল, এবং একটা প্রদেশ ছিল। প্রদেশের যে প্রধান হয় তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। কি মন্ত্রী ভাই? মুখ্যমন্ত্রী, বুঝা গেছে? এখন হচ্ছে হ্যাঁ ভাই। প্রাদেশিক পরিষদ নির্বাচন, এরপরে তোমরা পড়বে নির্বাচনের সময় দেখবা ওই তোমার, আচ্ছা নির্বাচনের সময়টা পড়াবো। তাহলে পাকিস্তানের শব্দটি সর্বপ্রথম তৈরি করে কে বলো তো আমার সাথে? চৌধুরী রহমত আলী। কে তৈরি করে এই শব্দটা প্রথম তৈরি করে? রহমত আলী। দেখো স্বাধীন, এটা আসছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কিন্তু ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীন পাকিস্তানের কে ছিল? মোহাম্মদ আলী মোহাম্মদ আলী। জিন্নাহ, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, পাকিস্তান বলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিল, এই যে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগেও আসছে কিন্তু। তাহলে কি বলতো, ফেডরিক বোন, এটা একটু গুরুত্ব সহকারে পড়বা। দেখো পাকিস্তান বলে পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের সেই সময় প্রথম গভর্নর কে ছিল বলতো? ফেডরিক বোন। এখন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা, যদি এখান থেকে প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা তোমাদের খুব কম, তারপর একটু দেখাই যে যেহেতু এখানে নাম আছে মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানী। এই দেখো, শহীদ হোসেন শহীদ সোহরাদি এবং আবুল হাশেমের নেতৃত্বে তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের, দেখো একাংশের সম্মেলনের মধ্যে দিয়ে, এরা কিন্তু আগে মুসলিম লীগে ছিল, কিন্তু বাংলাদেশের যে ছিল এই পাশে মুসলিম লীগ, পাকিস্তানে তো মুসলিম লীগ ছিল। পাকিস্তান সৃষ্টি হওয়ার জন্য দায়ী এবং সৃষ্টি হওয়ার জন্য মূল ভূমিকা পালন করে কিন্তু মুসলিম লীগ, বুঝতে পারছো? সে সময় ছিল ভারতবর্ষে দুইটা প্রধান দল, একটা মুসলিম লীগ আর একটা হচ্ছে কংগ্রেস, বুঝতে পারছো? তো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ, প্রথমে দেখো আওয়ামী লীগ এর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু 1949 সালে 23শে জুন। কতই জুন? 23শে জুন। এই তোমরা ভিডিও কেউ চালু করছো নাকি?
না ভাই ভিডিও চালু করলে আমার নেট নড়তেছে না, কিন্তু ভিডিও চালু করো না, তাহলে ওই কথা আর শোনা যাবে না, কিছু দেখা যাবে না। কারণ ওই আপনার যে কথাটা আসতে শোনা যাচ্ছে ভাইয়া, কথাটা একটু আসতে হচ্ছে। আসতে হয়ে যাচ্ছে এখন। জোরে বলেন ভাই। হ্যালো, এখন আসতে শোনা যায়? হ্যাঁ ভাই বলেন। এই দেখো সোহান, এখনো আসতে শোনা যায় নাকি একটু দেখো তো ভাই, না আমি হেডফোন দিয়ে কথা বলতেছি তো, খুব হতে একটা পারে। আসতে শোনা যায়নি, ওরকমই শোনা যাচ্ছে, কিন্তু এর চাইতে একটু বেশি জোরে হলে ভালো হয়। আচ্ছা, তাহলে কি হেডফোন খুলে খুলে কথা বললে কেমন শোনা যায় দেখো তো। খুলে কথা বলতেছি, হ্যাঁ, এবার দেখো তো কেমন শোনা যায়। হ্যালো, এই এবার কি শোনা যায়, কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আগের তুলনায় বেশি না কম, মানে কেমন শোনা যায় সেটা বলো। একই সমান। একই? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে এর চেয়ে বেশি আর জোরে শোনা যাবে না গো, মনে হয় না, বুঝতে পারছো? তারপর দেখছি, দাঁড়াও। এই আচ্ছা, এর চেয়ে বেশি শোনা যাবে না, বুঝতে পারছো? ওই একই হেডফোন দিয়ে যেহেতু একই শোনা যাচ্ছে, তাহলে আচ্ছা শুরু করে এভাবে শোনো, হ্যাঁ, একটু তোমার ওখানে একটু ইয়া পাঠাও আর কি, তাহলেই হবে। তাহলে এখন দেখো, তোমাদের মনে আছে পলাশী যুদ্ধ কত সালে হয় বলো তো? 1757 সালে 23শে জুন। ওই 23শে জুনই কিন্তু 1949 সালে 23শে জুন ঢাকার টিকাতলি কে এম দাস লেনে কিন্তু এই তোমার ওই যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রথমে কিন্তু আওয়ামী লীগ ছিল না। হ্যাঁ ভাইয়া, আগের চাইতে তো আরো আস্তে শোনা যাচ্ছে। শোনাই যাচ্ছে না? আরে ভাই ঠিকই তো শোনা যায়। না, আগের চাইতে আস্তে শোনা যাচ্ছে তো। মানে তুমি কি শুনতে পাচ্ছো? ভাই শোনাই যাচ্ছে না। শোনাই যাচ্ছে না? ভাই আপনি ওদের ফোন দেন না তো। হ্যালো, এই সবাই কি শুনতে পাচ্ছ না? মুজাফফর শোনা যায়? না ভাই ভালোভাবে শোনা যায়। এই যারা শুনতে পাচ্ছ না তোমরা একটু ইয়া করো, ওই লাইন থেকে বের হয়ে যায় আবার জয়েন করো, তাহলে দেখো ঠিক হয়ে গেছে। বুঝতে পারছো? যারা শুনতে পাচ্ছ না তারা লাইন থেকে বের হয়ে যায়, যায় আবার জয়েন করো, তাহলে দেখো ঠিক হয়ে যাবে, ওটা প্রবলেম হয়। আর সমস্যা হচ্ছে ভাই? না ভাই শুরু করেন তো। আচ্ছা, তাহলে এখন দেখো ভাই, প্রতিষ্ঠিত সভাপতি ছিল কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিন্তু আওয়ামী লীগের প্রথম নাম কিন্তু আওয়ামী লীগ ছিল না, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ছিল। একটু ভালো করে দেখবে মুসলিমে আমি দাগ কেন দিলাম, কারণ সেই সময় ম্যাক্সিমাম খালি মুসলমানেরা এই দেশ, মানে এই দলে ম্যাক্সিমাম ছিল মুসলমানেরা, অন্য কোনো তোমার ধর্মাবলম্বী লোকজন ছিল না। এরপরে ওই যে 53 সালে এই যে মাওলানা ভাসানীর সভাপতিত্বে একটা কাউন্সিল অধিবেশনে মুসলিম বাদ দিয়ে সমস্ত ধর্মের জন্য এরা হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হয়। বুঝতে পারছো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, প্রথমে কোথায় থেকে আসছে বলতো? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, প্রথমে ছিল এরা মুসলিম লীগ। তো মুসলিম লীগ কি করে, এরা ত্যাগী নেতা, এদেরকে হচ্ছে তোমার দাম দেয় না, বুঝতে পারছো? এদেরকে মূল্যায়ন করে কম, তাই এরা ভেঙে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই কার কথা শোনা যাচ্ছে গো? যেখানে সাউন্ড হচ্ছে বন্ধ করে দাও। যার ওখানে সাউন্ড হচ্ছে, যাদের বাসায় সাউন্ড, তারা হচ্ছে স্পিকার বন্ধ করে দাও। মুজাফফর তুমি অনলাইনে ইয়ার স্পিকার অন রাখো, একটু জিজ্ঞেস করলে বলো কথা শোনা যাচ্ছে কিনা, প্রবলেম বা হলে, আর প্রবলেম হলে বলবা। আচ্ছা ভাই। আচ্ছা, আর এদিকে দেখো সাধারণ সম্পাদক ছিল কিন্তু শামসুল হক, এটা একটু মনে রাখো। তাহলে কে মুসলিম বাদ দিয়ে কি করা হয়? আওয়ামী মুসলিম লীগ, যাতে সকল ধর্মের জন্য মুক্ত করে দেওয়া হয়, বুঝা গেছে? অসাম্প্রদায়িকতার জন্য, মানে সকল ধর্মের জন্য উন্মুক্ত করা হয়। এটা কিন্তু করা হয় 1955 সালে। এই দলের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ রাখা হয়। তাহলে কাকে বাদ দেওয়া হলো বলো? মুসলিমকে বাদ দেওয়া হলো। কেন বাদ দেওয়া হলো? সকল ধর্মের জন্য নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ এবং অসাম্প্রদায়িকতা চেতনার জন্য মুসলিম শব্দটা বাদ দেওয়া হলো। তাহলে আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় এখন তোমাদের এগুলো আসার সম্ভাবনা নাই, কারণ আওয়ামী লীগ রিলেটেড প্রশ্ন পড়ে এখন মনে হয় না খুব একটা কার্যকারিতা দিবে, তারপরে পড়তে হবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। 23শে জুন মনে রাখবো। এখন এইদিকে দেখো, ভাষা আন্দোলন ও যেটা রিসেন্ট যে ক্ষমতায় থাকে সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন হয়, যেটা কমন জিনিস। তাহলে ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ,
তাহলে ভাষা আন্দোলন কোথায় দেখো, ওই পশ্চিম পাকিস্তান কিন্তু ভূমির দিক দিয়ে বড় হলেও তোমার পশ্চিম পাকিস্তানে কিন্তু দেখো ওখানে ভূমির পরিমাণ বেশি, মানে আয়তনে। আর এই পূর্ব পাকিস্তানে ভূমির পরিমাণ কম ছিল, কিন্তু আসলে সবকিছু নির্ধারণ হয় জনগণ কোথায় কত বেশি আছে এটা দিয়ে। তাহলে এখন দেখো 100 ভাগের মধ্যে 56.40% লোকের মুখের ভাষায় ছিল বাংলা। ওই 47 সালে তো স্বাধীনতা লাভ করে, কতই আগস্ট বলো? 14 আগস্ট পাকিস্তান, তার একদিন পরে 15 আগস্ট কি ভারত। তাহলে কত সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে? 1947 সালের 14 আগস্ট, ঠিক আছে। আর ভারত স্বাধীনতা লাভ করে 15 আগস্ট, বুঝাইছে? এই কে পড়ছে গো ওইটা? দেখো ভাই, এই যাই হচ্ছে কথা বলবা তার নাম কিন্তু আগে চলে আসে এই জায়গায়, ভাবো না যে বোঝা যাবে না। এই সোহান, জি ভাই বলেন। তোমার ওখানে কথা বলছে নাকি পিচ্ছি? না না, এটা মনে হয় শিমুর বোন। ও, তাহলে দেখো পাকিস্তানের মাত্র কত পার্সেন্ট, দেখো পাকিস্তানের যে জনসংখ্যা ছিল এই যে তোমার কত 43%-এর মতো, তার আবার ওই দেখো পাকিস্তানে মাত্র 100%-এর মধ্যে কত বলো তো? 3.27% লোকের ভাষা ছিল কি বলো তো ভাই? উর্দু ভাষা মাত্র। উর্দু। মানে 100 জনে মনে করো 4 জন, এই অবস্থা। তারপরে ভারত দেখো বিভাগের পর এই প্রথম যেটা কথা উঠলো যে আমাদের এই রাষ্ট্রভাষা কি হবে, কি দা কথা বলবে। তখন সবাই মনে করো এই যে বিশেষ করে তোমরা আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে কিন্তু রাষ্ট্রভাষার প্রস্তাব করা হলো, কিন্তু বাংলাদেশের মানুষরা মানবে না, কারণ এরা জনসংখ্যা বেশি বেশি বাংলা ভাষায় কথা বলে। বাংলা হলে ঠিক ছিল, কিন্তু সবাইকে উপেক্ষা করে তারা কয়েকজনে মিলে একটা ডিসিশন নিছে। তো এই জন্যে এই কি এরা যুক্তি কি দেখাইছিল যে এই বাংলাদেশের ভাষা হচ্ছে এটা সংস্কৃত থেকে ম্যাক্সিমাম আসছে, সংস্কৃত হচ্ছে হিন্দুদের ভাষা, বুঝা গেছে। এই জন্য বাংলা ভাষা ওরা নিতে চাচ্ছিল না, এই দুষ্টা এটাই দেখাইছিল। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিল সেই সময় যে আমরা হিন্দু মুসলিম ঠিক আছে সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। কেন এই কথা বলেছিল দেখো, মুসলিম এখানে কিন্তু ইসলামের আবির্ভাব ঘটেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার যখন 1204 সালে এখানে কিন্তু আসে, বুঝা গেছে, বাংলাদেশে। কিন্তু তার আগে তো বাঙালি ছিল এই দেশে। তারপর থেকে তো মনে করো মুসলিম ধর্মের এখানে মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদের এখানে বিকাশ। কিন্তু আমরা ঠিক আছে মুসলিম আর হিন্দু ঠিক আছে, তার আগে কিন্তু আমরা সবাই কিন্তু বাঙালি, সে যেই ধর্মেরই হোক এখানে। এই জন্য বলছিল আর কি এই কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের হবে, ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন হবে। তমুদ্দুন মুসলিশ একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, গান গাইতো আগে, বোঝা গেছে। তো যদি প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি, তাহলে কি হবে? সবাই বলো এক বাক্যে, মনে মনে যাই যেখানে আছে ওখান থেকে বলো, সমস্যা নাই। যখন বলতে বলবো ওটা চালু করে একটু করে আওয়াজ দিবা তোমরা, দিয়ে আবার বন্ধ করে দেবা। তাহলে ভাষা আন্দোলনের প্রথম যেটা প্রতিষ্ঠান সেটা বা সংগঠন সেটা কি? তমুদ্দুন মজলিস। এটা কিন্তু 1947 সালে পড়াচ্ছে, এখন 47-এর এটা 2 সেপ্টেম্বর করা হয়। 1947 সালে কয় সেপ্টেম্বর? 2 সেপ্টেম্বর। তার মনে করো 13 দিন পরে 15 সেপ্টেম্বর আসতেছে, এখনো কিন্তু 1947 সালে আছি। তমুদ্দুন মজলিস একটা পুস্তিকা তোমার হচ্ছে প্রকাশ করে, তার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। কে প্রকাশ করে? তমুদ্দুন মজলিস। কত বলতো, কত তারিখে? 1947 সালের 15 সেপ্টেম্বর। তাহলে প্রথমে এরা আত্মপ্রকাশ করে 2 সেপ্টেম্বর, বুঝা গেছে। তার 13 দিন পরে এই পুস্তিকা প্রকাশ করে। এই পুস্তিকার লেখক ছিলেন, পড়ে নেবে, আবুল কাশেম, ডক্টর কাজী মুতাহির হোসেন এবং আবুল মনসুর আহমেদ। এই আবুল মনসুর আহমেদের কিন্তু একটা বিখ্যাত বই আছে, আমার দেখা রাজনীতির 50 বছর, মনে রাখবা। আবুল মনসুর আহমেদ কি লিখেছে? এটা বিসিএস আসছিল কিন্তু, আমার দেখা রাজনীতির 50 বছর, ভাই খাতা কলম থাকলে লেখা নাও। এই আবুল মনসুর আহমেদ একটা বই লিখছে, এটা বিসিএস আসছিল, সেই বইয়ের নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। লিখছো সবাই? এই শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই। এই কিন্তু হারাই গেল কি, আমাদের ওর নামই ভুলে গেলাম, যে সাকার, এই যে প্রথমে বললে শোনা গেল না। হ্যাঁ, তামান্না। তামান্না ভাই শুনতে পাচ্ছ? দেখো ভাই হ্যাঁ এখন ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রবলেম হলে একটু জানাও। হ্যাঁ
নাহলে বুঝতে পারবো না, কারণ কেউ কাউকে দেখতে পাচ্ছে না। প্রবলেম হলে একটু বইলো। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। দেখো, ভাষা আন্দোলনের প্রথম যে সংগঠন তার নাম তমুদ্দুন মজলিস, কত সালে? 1947 সালে আছে কিন্তু। তার দেখো 2 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, 15 সেপ্টেম্বর একটা পুস্তক প্রকাশ করে, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, কারণ সে সময় তো পাকিস্তান ছিল। এই লেখক কিন্তু 3 জন ছিল, তার মধ্যে একজন লেখক হচ্ছে আবুল মনসুর আহমেদ। এর একটা বইয়ের নাম আসছে, এটা বিশেষে আসা প্রশ্ন, তোমাদেরও আসতে পারে, আমার দেখা রাজনীতির 50 বছর। আচ্ছা, তমুদ্দুন মজলিস উদ্যোগে দেখো রাজনৈতিক রূপদানের জন্য গঠিত করা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা কিন্তু ভাই এখন যেটা পড়াবো তোমাদের জোর বেঁধে যাবে। প্রথমে ছিল তমুদ্দুন মজলিস, কিন্তু এটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা কত সালে বলো তো? 1947 সালে কিন্তু হয়। প্রশ্ন আসে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠন করা হয়? ডিসেম্বরের তারিখটা দেওয়া নাই, খালি মনে রাখবো 1947 সাল। কত সাল? 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেখো এরকম নাম কিন্তু আবার আসবে, আমি আবার বলতেছি, দেখো মনে হবে সবগুলো মনে হচ্ছে একই, একই না, একটু একটু করে আলাদা আছে। এই জন্য এখন চলে গেলাম 48 সালে, 23শে ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 23শে ফেব্রুয়ারি। তো এখন এই যে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন শুরু হয়। গণপরিষদ মানে অধিবেশন, মানে আমরা যেমন সংসদে বসে না এমপিরা, তেমনি সেটা ছিল গণপরিষদ, মানে ওই যে প্রতিনিধি দল না, গণপরিষদ যখন বসছিল তখন কুমিল্লার যে গণপরিষদের এই সদস্য ছিল ধীরেন্দ্রনাথ প্রথম এর প্রতিবাদ করেন যে বাংলা তো 56.40% লোকের ভাষা, তো এই উর্দুর পাশাপাশি তো আসলে বাংলা ভাষাও তো রাষ্ট্রভাষা হওয়া উচিত। এই দেশের রাষ্ট্রভাষা কিন্তু একটা হয় না, বুঝে গেছে, 2-3টাও হয়, সমস্যা নাই, খালি ওরা উর্দুই করবে, সবগুলো ভাষাকে বাদ দেয়। সেই উপস্থাপনা করেছিল এটা। ফলে ছাত্র শিক্ষক এটা মনে করো দাবিতে কিন্তু তোমার অসন্তুষ্ট দেখা দিছিল বাংলাদেশের মানুষের মধ্যে। কারণ বাংলা ভাষা যদি ওভাবে না থাকে রাষ্ট্রীয় পর্যায়ে, কোনো কিছু লিখতে পারবে না, কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, আস্তে আস্তে এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কারণ 1000 বছর ধরে বাংলা ভাষায় কথা বলে আসছে এই দেশের মানুষ, এটা তো হট করে চেঞ্জ করা সম্ভব না। আর মাতৃভাষা মানুষ যেভাবে স্বাচ্ছন্দ্যে কথা বলে, অন্য যে কোনো ভাষা পৃথিবীতে তুমি কথা বলে শান্তি পাবে না। এরপরে আসলে 48 সালে আছি, কিন্তু আমরা 47 সাল পার হয়ে গেছি। 2 মার্চ, এই জায়গা থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে ভাই। আগেরটা ছিল, দেখো একটু ভালো করে দেখো, 47 সালে যেটা ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটাও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কিন্তু আগে যুক্ত হয়েছে সর্বদলীয়। কি দলীয় ভাই? সর্বদলীয়। একটু ভালো করে মনে রাখবা, সর্বদলীয় কাটা দিলে শুধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছিল, এটা কিন্তু কার নেতৃত্বে? নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে। এটা কিন্তু 47 সালে ছিল। কিন্তু এর আগে যখন হয়েছে সর্বদলীয়, মানে সেখানে যত দল ছিল, এই মনে করো মুসলিম লীগ, তারপরে হচ্ছে কৃষক শ্রমিক লীগ, মানে যত দল আছে সবাই মিলে এটা কিন্তু গঠন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, এই জন্য নাম দেওয়া হয়েছে কি বলতো? সর্বদলীয়। সব দল যখন একটা তোমার মনে করো মুভমেন্টে বা আন্দোলনে যোগ দেবে, সেটা আরো বেশি শক্তিশালী হবে না? অবশ্যই বেশি শক্তিশালী হবে। এই জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে হয়ে গেল কি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কবে গঠিত হয় এটা কিন্তু তারিখ আসে ভাই, একটু ভালো করে লিখতে হবে না, খাতায় লেখা। 1948 সালে 2 মার্চ। 1948 সালে 2 মার্চ। এটা তোমাদের ভাগ্য ভালো হলে আসার সম্ভাবনা আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট, খাতায় লাগো। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যদিও ইয়াতে আছে, এই পিডিএফ আছে, তারপরেও লেখো। মুজাফর শোনা যায়? শোনা যায়? হ্যাঁ লেখো। 1948 সালে 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আর যদি শুধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলে তাহলে হবে কিন্তু হচ্ছে কত সাল? 1947 সাল। বুঝা গেল? জি ভাই। এবার দেখো প্রশ্ন হচ্ছে 1952 সালে 21শে ফেব্রুয়ারি তো আমাদের এই যে আন্দোলন করতে লাগে আমাদের যারা দেশের মানে ভাষার জন্য জীবন দিয়ে গেছে, ভাষা শহীদের আগে, কিন্তু ওই 21শে ফেব্রুয়ারি কিন্তু মাতৃভাষা দিবস পালন করা হতো না। এই যে তোমার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যখন গঠন করা হলো, এই সরকারের যে এই চক্রান্ত করতেছে বাংলা ভাষাকে মুছে দেওয়ার জন্য ইতিহাস থেকে, বা রচনা কি সাহিত্য রচনা করবে বা এগুলোর থেকে, এই জন্য তারা 11ই মার্চ ধর্মঘট ডাকছিল। কারা ডাকছিল এটা?
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই জন্য 21শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত 1948 থেকে 52 সাল পর্যন্ত প্রতি বছর কিন্তু ভাই দেখো 11ই মার্চকে কিন্তু ভাষা দিবস হিসেবে পালন করা হতো। এখন তো ভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। তাহলে 52 সালের আগ পর্যন্ত কত তারিখে ভাষা দিবস পালন করা হতো বলো? 11ই মার্চ। বুঝা গেছে? এখন ওই 21শে মার্চ আমাদের জিন্না সাহেব চলে আসে ঢাকা, তৎকালীন রেসকোর্স ময়দানে আবার এই উস্কায় দেয় যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। মানে উর্দুই হবে, উর্দু ছাড়া কেউ নিবেই না, অনেক কথাই মনে করে সরেসারের মতন কথা আর কি। এরপরে আবার ওই তার কয়েকদিন পরে 24শে মার্চ সমাবর্তন হলে তোমার হচ্ছে দেশের প্রেসিডেন্ট সবাইকে তোমার হচ্ছে ইয়া করে আর কি। যেমন আমাদের দেশে এখন সমাবর্তন হলে সকল ভার্সিটির কিন্তু অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি। বুঝা গেছে? রাষ্ট্রপতি থাকে আর কি। তো সেই সময় ছিল গভর্নর, গভর্নরকে থাকতে হয়, কারণ গভর্নর ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন ইয়ে হচ্ছিল সমাবর্তন, সেই সময় এসে ওই পুনরাবৃত্তি একই বলে যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। ওরা মনে করতো উর্দুই একমাত্র পবিত্র ভাষা, বাকি যা ভাষা আছে সব অপবিত্র, এরকম টাইপের একটা ধারণা ছিল। তখন ছাত্ররা দাঁড়ায় যায় এবং না না বলে প্রতিবাদ জানায় যে এটা হতে পারে না। এরপরে 48 সাল পার হয়ে চলে গেলাম 49 সালে। এই স্বাধীনতার থেকে যাচ্ছে, আমাদের স্বাধীন হয়েছে কিন্তু পাকিস্তান যখন ছিল 47 সালে। 48 সাল পার হলাম, এবার 49 সালে দেখো এবার পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে। প্রথমে কি হয়েছিল বলতো? প্রথমে ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা তমুদ্দুন মজলিস করছিল কিন্তু এটা। তারপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবার 48 সালে এসে কি হলো বলো? পূর্ব বাংলা ভাষা কমিটি, এটা 17 সদস্য বিশিষ্ট ছিল এবং এর সভাপতি ছিল মাওলানা আকরাম খান। এই প্রশ্নটাই বেশি আসে যে পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিল? সবাই একবার বলে ফেলো, মাওলানা আকরাম খা। ঠিক আছে? রিয়ার কথা আজকে শোনা যাচ্ছে না কিন্তু। আসো রিয়া। আসি ভাই আসি। হ্যাঁ ধরো, দেখো নাহলে আমি ভাবলাম যে সবাই ঘুমায় গেছো। আচ্ছা, এরপরে 49 সাল পার হয়ে চলে গেলাম 50 সালে। এই যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ছিল দ্বিতীয় প্রধান ব্যক্তি, মনে করো পাকিস্তানের। প্রথম প্রধান ব্যক্তি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, এই ছিল দ্বিতীয় প্রধান ব্যক্তি। ওই একই ভাষণ দেয় উর্দুই হবে পাকিস্তানের জাতীয় ভাষা 50 সালে এসেও। এবার 1952 সাল 26শে জানুয়ারি, কিন্তু ফেব্রুয়ারি মাসে এখনো ঢুকেনি। 1952 সালের জানুয়ারি মাস, তীব্র শীতের সময় আর কি। 26শে জানুয়ারি সেই সময় শীতের সময় আর কি। এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম, এটা কিন্তু কমিটি ভাই, একটু ভালো করে দেখো। এই জন্য বললাম যে এগুলাতে ঝামেলা বেঁধে যাবে। দেখো আমি আবার বলতেছি, প্রথমে ছিল বলো 47 সালে কি ছিল? তমুদ্দুন মজলিস সংগ্রাম পরিষদ। হ্যাঁ, আমি আবার মনে করে দিই, দেখো 1947 সালে ছিল তমুদ্দুন মজলিস, এটা প্রথম ভাষা কেন্দ্রিক, ভাষা আন্দোলন কেন্দ্রিক সংগঠন। সে করেছিল হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম কি বলতো পরিষদ, পরিষদ নাকি রাষ্ট্রভাষা সংগ্রাম ইয়া ছিল আর কি, ওই যে হ্যাঁ পরিষদ। তারপরে 47 সালে ছিল। 48 সালে আসা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এরপরে আসলো হচ্ছে তোমার এই যে 49 সালে আসলো হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি। এবার আবার 1952 সাল। এবারে দেখো খান আতাউর রহমানের সভাপতিত্বে এবং কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করা হয়। এই লাইনটা ভাই তোমরা একটু বইয়ে মনে করো ঠুটস্থ মুখস্থ করে ফেলে দেবে, যে লাইনটা লাল দিলাম, পরে যখন ভিডিও দেখবা এই জায়গাটা একটু মুখস্থ করতে হবে। এটা কিন্তু সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, কিন্তু এটা কিন্তু পরিষদ না। যদি বলে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে 1952 সালের 1952 সালে 26শে জানুয়ারি। যদি বলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে হয়, তাহলে কত হবে? 1948 সাল 2 মার্চ না ভাই? এই যে 1948 সাল 2 মার্চ। আর পরিষদের জায়গায় যদি কমিটি হয়, এটাই বেশি আসে, সবচেয়ে বেশি আসে এই কমিটি। জানি না কেন কমিটি বেশি আসে, হয়তো বিভ্রান্তি হয়ে যায় ছেলেবেলে। তো এ দেখো এটার কিন্তু সভাপতি ছিল এদিকে দেখো খান আতাউর রহমান, কিন্তু বেশি আসে যে এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিল? কাজী গোলাম মাহবুব। এটা মনে রাখবা, আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব। আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু দেখা দিচ্ছি ভাই, যাতে সমস্যা না হয়। বুঝতে পারছো? এবার আসলো কত দেখো 26শে জানুয়ারি থেকে চলে গেলাম 31শে জানুয়ারি। এখনো জানুয়ারি মাস শেষ হয়নি, কিন্তু জানুয়ারি মাসের শেষ দিন। তখন কি করলো? আওয়ামী লীগের সভাপতি কিন্তু ছিল মাওলানা
দেখো ভাসানী কিন্তু ছিল সে প্রথম, যদি বলে আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগের, যেটা পূর্ববঙ্গে ছিল আওয়ামী লীগের প্রথম সভাপতি কিন্তু ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী সভাপতিত্বে জানুয়ারি মাসের লাস্টের দিন কিন্তু এটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এবার দেখো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তাহলে এখন যদি বলে তার কয়দিন পরে দেখো তো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়। এই যে এটা ছিল 26শে জানুয়ারি, এটা 31শে জানুয়ারি। এটা কেন করা হলো? এটা এই জন্য যাতে আন্দোলন বেগবান হয়, এই জন্য সব দলকে একসঙ্গে এর সাথে যুক্ত করা হয়, এবং একটা কেন্দ্র না থাকলে ওই আন্দোলন কিন্তু সফল হয় না। এই জন্য একটা কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করা হয়। এটা কিন্তু আবার পরিষদ, আবার ভালো করে মনে রাখবা, আর কিন্তু কমিটি নাই, এই কমিটি একটাই। এই জন্য এখান থেকে প্রশ্ন হয়, এটা তো ব্যতিক্রম, এই জন্যে বুঝে গেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উপরে যেটা দাগ দিলাম হয়। এরপরে কি হয় দেখো, এর আহ্বায়ক ছিল কিন্তু, এর আহ্বায়ক কিন্তু ওই আগেরটাই ছিল, কাজী গোলাম মাহবুব। এবং সংগ্রাম পরিষদ দেখো 21শে ফেব্রুয়ারি, এই বাংলা সাল মনে রাখবা, 21শে ফেব্রুয়ারি মানে ফাল্গুন মাস, 8 ফাল্গুন, এবং দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবারের দিন। যেদিন 21শে ফেব্রুয়ারি হয়, যেদিন ভাষা আন্দোলনের জন্য জীবন দেয়, এটা কিন্তু বাংলা সাল যদি বলে 8 ফাল্গুন। শীত কি বলে একটু করে যাচ্ছিল এরকম সময়, মনে করো একটু করে যাচ্ছিল এরকম সময়, আর এটা কিন্তু বৃহস্পতিবারের দিন ছিল। তারা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়, নেওয়ার পরে দেখো এর জন্যে ওরা তো ঘোষণা দেয় 31 তারিখে। এই পূর্ববঙ্গের এই তখন কিন্তু ভাই এই সরকারে ছিল কিন্তু মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, বুঝা গেছে। এই নুরুল আমিনের আর একটা বৈশিষ্ট্য আছে, যখন সে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, নুরুল আমিন ছিল পাকিস্তানের কিন্তু একবারে প্রধানমন্ত্রী, আর ভাষা আন্দোলনের সময় ছিল হচ্ছে সে পূর্ববঙ্গের কি বলতো এই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, বুঝতে পারছো। 144 দ্বারা জারি করে কিন্তু এই নুরুল আমিন সরকার। তো ছাত্ররা কি করে, ও ভয় না পায় প্রথমে 5 জন 10 জন করে এভাবে গ্রুপ আকারে 144 দ্বারা ভাঙতে শুরু করে। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস এগুলো ছড়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছিল, কিন্তু ছাত্ররা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় এতে। ফলে পাকিস্তান সরকার গুলির হুকুম দেয়, গুলি করা শুরু হলে কে কে শহীদ হয় তোমরা ভালো করে জানো। এখন প্রশ্ন হচ্ছে প্রথম শহীদ কে? প্রথম শহীদ মনে রাখবা রফিক। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন, রফিক, বরকত, সালাম, আরো নাম না জানা অনেক আছে, অনেকে শহীদ হয়, কিন্তু প্রথম শহীদ হচ্ছে রফিক, ঠিক আছে। জি ভাই। রফিক মনে রাখবা, তাহলে হবে। এই 9 বছরের শিশু ওয়ালিল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিল। 9 বছরের কোন শিশু আমি একটু বলি। বিভিন্ন জায়গায় তোমরা পিকচার দেখবা, ভাষা আন্দোলনের স্লোগান দিচ্ছিল একটা ছোট্ট শিশু, ওই পথ শিশু আর কি, সামনে থেকে ওই আনন্দ নিয়ে সামনে থেকে ওই মিছিল করতে করতে যাচ্ছিল সবার সামনে ওই মিছিলের, বোঝা গেছে। এই ছবিটা তোমরা বিভিন্ন সময় দেখবা, আমার কাছে নেট নাই তাই দেখাতে পারছি না। ওই পথ শিশু ছিল, এও গুলি লেগে মারা যায়, 9 বছরের শিশু, ছোট আর কি, ওয়ালিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই ভাষা আন্দোলনের সময় এই চারটা তোমাকে মুখস্থ করতেই হবে। ভাষা আন্দোলনের সময় আমি বলি পাকিস্তানের গভর্নর জেনারেল, পাকিস্তান মানে পুরো পাকিস্তানের দায়িত্ব ছিল মালিক দেখো গোলাম মোহাম্মদ, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, এটা কিন্তু সমস্ত পাকিস্তানের ছিল এটা। আর পূর্ব পাকিস্তানের কে ছিল দেখো, মুখ্যমন্ত্রী ছিল, মেন ছিল কিন্তু নুরুল আমিন, বুঝিছো। এগুলা কেউ বুঝো না কে কে সেটা বলো তো। যেমন ভারতের কথা বলি, এখন কেন্দ্রে কে আছে বলো তো, নরেন্দ্র মোদী নাই প্রধানমন্ত্রী, সেরকম মনে করো সেই সময় পাকিস্তানের কেন্দ্রে ছিল মনে করো যে মালিক গোলাম মোহাম্মদ, আর এই যে পশ্চিমবঙ্গে কে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাই জি মুখ্যমন্ত্রী। সেই সময় আমাদের পূর্ব পাকিস্তানের কিন্তু যে দায়িত্বে ছিল সে কিন্তু ছিল নুরুল আমিন। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছো। তারপর থেকে তো জানো 21শে ফেব্রুয়ারিতে কি করা হলো বলো। 21শে ফেব্রুয়ারিকে আমাদের শহীদ দিবস পালন করলাম। তার 1954 সালে যখন গণপরিষদ উঠলো তখন হ্যাঁ স্বীকৃতি দেওয়া হলো যে রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি দেওয়া হয় কত সালে, তাহলে 1954 সালে। ভাষা আন্দোলন থেমে গেল। এখন প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন থাকলেও তোমাকে যদি প্রশ্ন করা হয় স্বাধীনতার বীজ কখন বপন করা হয়, প্রশ্ন হবে ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতার বীজ বপন করা হয়। তাহলে কোন আন্দোলন থেকে বীজ বপন করা হয়? ভাষা ভাষা আন্দোলন না হলে পরবর্তী আন্দোলনগুলোকে অনুপ্রেরণা জাগাইছে এই ভাষা আন্দোলন, না হলে কিন্তু অন্য আন্দোলন সম্ভব হতো না। তারপরে পাকিস্তানের দেখো
সংবিধান রচনা করা হয় কত সালে জানো? 1956 সালে। কিন্তু পাকিস্তান স্বাধীন কত সালে হয়েছিল বলো? 1947 সালে। তার 9 বছর পরে সংবিধান, 9 বছর লাগছে খালি সংবিধান বানাতে। এই পাকিস্তানের গড়িমসি করে এই করে 9 বছর। অথচ আমাদের দেখো 1971 সালে স্বাধীনতার 1 বছরের মধ্যে কিন্তু আমরা 9 মাসের মধ্যেই সংবিধান লেখা ফেলছিলাম, মানে লেখা হয়েছে। কিন্তু পাকিস্তানের সংবিধান লেখা হয়েছে প্রায় 9 বছর ধরে। এর আগে কিন্তু সংবিধান ছিল না, লেখার কাজ চলতেছিল। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে একবারেই পড়ায় ফেলে দিই, পাকিস্তান স্বাধীন হয়েছে 14 কি বলো তো ভাই, আগস্ট 1947 সালে। কিন্তু তার ঠিক 9 বছর পরে 1956 সালে পাকিস্তানের সংবিধান লেখা হয়। এই পাকিস্তান সংবিধান যখন লেখা হয় 214 নং অনুচ্ছেদে, তাহলে কোন দুইটাকে বলো তো পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়? বাংলা এবং উর্দু। এটা প্রথম বিজয় মনে করো এই পাশের। তো 1987 সালে এটা লিখবা, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সর্বজনীন হয়ে যায়, সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাশ হয়। এটা পরে আসবে, এগুলা হচ্ছে তোমরা একটু পড়ে নেবা। প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, দেখো একটু। এটা 38তম বিসিএস এবং প্রাথমিক বিদ্যালয়ে আসছিল। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? মনে রাখতে হবে, বাঙালি জাতীয়তাবাদ। কি বাদ? জাতীয়তাবাদ মানে বুঝো ওটা কি? মানে তোমার জাতির যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে, এটাকে তুমি যদি ভালোবাসো, এটাকে তুমি যদি ধারণ করো মনে মনে, তোমার ভাষা, তোমার সংস্কৃতি, কৃষ্টি কালচার, সেটাই হবে জাতীয়তাবাদ। বুঝে গেছে? এর কোনো পরিবর্তনকে তোমরা হচ্ছে মানে রুখে দেবে এরকম টাইপের। এখন যদি তোমাকে বলে তোমাকে আর ভাত খাওয়া যাবে না, ভাতের বদলে রুটি বা অন্য কিছু খেয়ে থাকতে হবে, জিনিসটা তোমার কেমন লাগবে বলো? খুবই খারাপ। সেরকম মনে করো জাতীয়বাদ আমাদের একটা অংশ, আমাদের বাঙালি। এখন হচ্ছে বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি হচ্ছে দেখো ভাষা আর সংস্কৃতি। ঠিক আছে, এই হচ্ছে ভাষা আর সংস্কৃতি। এগুলো তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু পড়ে নেবা। এখন দেখো এই যে 9 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে হয়? কি বললাম না, আবুল কাসেম। কি বলতো? আবুল কাসেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের টিচার ছিলেন এনি, এই আবুল কাসেম। এটাই কিন্তু প্রথম প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস। 1947 সালে হয়। তমুদ্দুন মজলিসের পরে কি হয় বলতো? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বুঝতে পারছো? তারপরে কি আসে বলো? তারপর 1952 সালে হচ্ছে 26শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি হয়, তাই না? কমিটি কিন্তু ভাই একটু দেখো, এই যে বারবার পড়াচ্ছি দেখো, দুইটা কিন্তু এই যে প্রেস লাগা যাবে বললাম না, আবার আমি দেখাচ্ছি এদিকে দেখো। এটা কিন্তু ছিল এই যে 52 সালে 26শে জানুয়ারি, একটু ভালো করে দেখো, সর্বদলীয় ছিল রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। কমিটি একটু আগে, আর এই পরিষদ হলে একটু পরে, তার কয়েকদিন পরে 31 জানুয়ারি, বেশি দিন না, মনে করো 5 দিন পরে হয়েছে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি যদি বলে, আমি আবার বলতেছি ভাই, এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এই দুটার থেকে তোমাদের প্রশ্ন আসবে এবার, 1 মার্ক কমন। এই দুটার মধ্যে থেকে এক প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার, এখান থেকে 1 মার্ক কমন জানা রাখো, দুটা মিলে। আর ওই যে উপরে যেটা ছিল আর কি, যে আহ্বায়ক কে ছিল এই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের? মাহবুব। হ্যাঁ, একটু মনে রাখবা। এই জন্য এখানে স্লো পড়ালাম, অনেকক্ষণ ধরে একই জিনিস পড়াচ্ছি। আচ্ছা, তাহলে বাংলা কত ছিল বলতো? 21শে ফেব্রুয়ারি, মনে থাকবে? দিনটা ছিল বৃহস্পতিবার, 8 ফাল্গুন। বাংলা সালও মনে রাখবা, 1358 বঙ্গাব্দ। 1300 কত? 58। আর বাংলাদেশের যদি এমনি সাল বলা হয়, সাল হলে তো জানোই 1952 সাল, এটা তো সবাই পারবে, ওরকম দিবে না, এই জন্য বাংলা সাল ঢুকে দেয় অনেক সময়। আর এবার যদি বলি যে এটা বললাম কিছুক্ষণ আগে ভেরি ভেরি, যে ভাই 1952 সালের আগে কিন্তু এই ভাষা দিবস যেটা পালন করা হতো, ওটা কিন্তু ওই 21শে ফেব্রুয়ারি পালন করা হতো না, ওটা ছিল 11ই মার্চ। কত সালের আগ পর্যন্ত বলো? 1952 সালের আগ পর্যন্ত। 48-52 সালে ভাষা দিবস ছিল কিন্তু 11ই মার্চ। এটা একটু মনে রাখবা, প্রশ্ন আগে পড়ে দেখবা, আগে ভাষা দিবস বলে খালি অ্যান্সার করো না 21শে ফেব্রুয়ারি। বুঝতে পারছো? এই যে দেখো, আমি বললাম যে এটা ইম্পর্টেন্ট। পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি ছিল কিন্তু কে বলতো? আকরাম খাঁ। কিন্তু আহ্বায়ক ছিল কিন্তু কাজী গোলাম মাহবুব। সভাপতি মানে যে সবার প্রধান, আর আহ্বায়ক মানে যে আহ্বান করে যে আজকে এই প্রোগ্রাম আছে আমাদের, সবাই আসো এখানে জড়ো হও, আজকে অমুক দিন অমুক প্রোগ্রাম আছে, এগুলো ঘোষণা যে করে সে হচ্ছে আহ্বায়ক। আর ওই মিটিং যখন শুরু হয়, যে প্রধান ওই মিটিং এর, সে হচ্ছে সভাপতি। বুঝতে পারছো?
তাহলে এদিকে দেখো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম, এই যে কমিটি, একটু ভালো করে দেখো, সর্বদলীয় আছে কিন্তু লাস্টে কি আছে বলো? কমিটি। কমিটি হলে কত সাল বলো তো? 1952। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। পরিষদ হলে কিন্তু 48 সাল হইতো, সর্বদলীয় ছিল কিন্তু ওটা। আর কমিটি হলে কত সাল হবে বলো তো? 1952 সালে। 52। আচ্ছা, বুঝে গেছো। এগুলো এমসিকিউ গুলো একটু পড়ে নিও, ইম্পর্টেন্ট গুলো দেখালাম। এরপরে হচ্ছে পরে যেদিকে দেখো শহীদ স্মৃতিস্তম্ভ। এখন কি করছিল, ওই যে যখন ওই 1952 সালে ছাত্ররা মরে গেল, মানে এভাবে মারা যাওয়ার পরে 1952 সালে কিন্তু 21শে ফেব্রুয়ারি মারা গেছিল। তার 23শে ফেব্রুয়ারি রাতে, 21 এবং 22শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে যারা মারা গেছিল তাদের স্মরণ করার জন্য এই 23শে ফেব্রুয়ারি এই রাতে তোমার হচ্ছে যখন ঢাকা মেডিকেল কলেজে কেউ গেছো কিনা, ওর গেটে ঢুকতে দেখবা যে ওইখানে একটা ওই তোমার হচ্ছে ঢোকার সময় একটা দেখবা আছে, ওই তোমার হচ্ছে মনে করো ওই কেন্দ্রীয় শহীদ মিনার বা শহীদ মিনার আছে, বোঝা গেছে এমনিতেই। ওখানে তোমার প্রথম শহীদ মিনার কিন্তু করা হয়েছিল আর কি, ওটা এখনো আছে সিম্পল ভাবে। এদিকে দেখো, তাহলে শহীদ স্মৃতিস্তম্ভ প্রথমে কোথায় করা হয়েছিল? ঢাকা মেডিকেল কলেজের কিন্তু হোস্টেল প্রাঙ্গণে, যেখানে ছাত্ররা থাকতো। কত সালে বলো তো? 1952 সালের 23শে ফেব্রুয়ারি। 21শে না 22শেও না, 2 দিন লাগছে সময়। কিন্তু উদ্বোধন করার পরে যখন ওই যে পাকিস্তান পুলিশেরা জানতে পারলো, তখন হচ্ছে ওই যে পুলিশ আর সেনাবাহিনী এসে ওই যে সন্ধ্যার দিকে 26শে ফেব্রুয়ারি ভেঙে দিছে এটা। এখন পরে 1957 সালে পাকিস্তান পিরিয়ডেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার করা হয়। সেই নকশা ছিল কিন্তু হামিদুর রহমান। এটা মনে রাখবা যে কেন্দ্রীয় শহীদ মিনারের, বোঝা গেছে, শিল্পী বা পরিকল্পনাকারী কে কে হবে বলো তো? কেন্দ্রীয় শহীদ মিনার, সবাই আওয়াজ দাও। হামিদুর রহমান। হামিদুর রহমান, বোঝা গেছে? আচ্ছা, হামিদুর রহমান। এই কেন্দ্রীয় শহীদ মিনার কোনটা সেটা আবার জানো তো? জানি ভাই। কেন্দ্রীয় শহীদ মিনারের যে পিছনে লাল থাকে না, লাল যেটা ওই যে এই কয়েকদিন আগে যে সবাই পতনের জন্য আর কি, সরকার পতনের জন্য যেখানে এক জায়গায় জড়ো হলো না, ওইটা আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আর সাভারে যেটা আছে জাতীয় স্মৃতিসৌধে, যে এরকম 7টা আর কি, এরকম 7টা করা না, ওটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। ভাই দেশের সবচেয়ে বড় শহীদ মিনার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, সবচেয়ে বড় না, সবচেয়ে উঁচু আর কি, ওই ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবচেয়ে উঁচু, এই আর কি। এখন এই যে দেখো, দেখতে পাচ্ছো? এই ঘুমায় গেছো নাকি? আমাদের তাসকিরা আছো? না ভাই, তাসকিরা নাই। কেন? ও জানি না কেন আসেনি। ও কালকে জানতো না যে আজকে 10টা থেকে পড়া আছে? হ্যাঁ জানতো তো। দেখো দেখি তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার, এই জায়গায় হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এবার আসি অন্য শহীদ মিনার। এই যে আমি বললাম সবচেয়ে উঁচু শহীদ মিনার, এই বলেই দিল আমাদের ওই যে কে, মুজাফফর, 71 ফুট। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যাবে অ্যাডমিশন, তখন দেখো, খালি জানে রাখো যে এরকম আছে আর কি। যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তখন তো প্রতিদিনই দেখবা ওখানে অনুষ্ঠান হয় আর কি, বিভিন্ন ছেলেবেলে বসে থাকে সন্ধ্যার দিকে। ভালো, খুব সুন্দর জায়গা, অনেক ভালো জায়গা আর কি। এই দেশের বাইরে প্রথম শহীদ মিনার মানে নির্মাণ হয় 2005 সালে, এটা জাপানে হয়, ঠিক আছে। আর মুসলিম দেশ যদি বলে যে দেশের বাইরে মুসলিম প্রধান দেশে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় হচ্ছে ওমানে, মনে রাখবা। এগুলা একটু পড়ে নিও। মোদের গৌরব হচ্ছে স্থপতি হচ্ছে অখিল পাল, এটা বাংলা একাডেমি চত্বর। আর অমর একুশে হচ্ছে জাহানারা পারভিন। এই ভাষা শহীদের জন্য কিন্তু এটা দুইটা তৈরি করা হয়। মোদের গৌরব হচ্ছে অখিল পাল স্থপতি, এবং এর অবস্থান বাংলা একাডেমি চত্বর। এগুলো একটু পড়ে নিও। এবার আসি আমরা ভাষা আন্দোলন ভিত্তিক গান। এই গানগুলো এখন যেটা বেশি আসে সবচেয়ে এই গানগুলোর মধ্যে, সেটা হচ্ছে আমার ভাই রক্তে রাগানো, 21শে ফেব্রুয়ারি। ভাই আমি একটু ভালো করে বলি, দেখো এখানে কি কনফিউজ বাদে, আমি সেটা তোমাদের একটু বলে দিই। আমার ভাই রক্তে রাগানো, এই গানটি কিন্তু লেখে রচয়িতা, মানে হচ্ছে যে গানটি লেখছে আর কি, যদি বলে এটা হচ্ছে এই লেখক আব্দুল গাফফার চৌধুরী, এটা কিন্তু সমস্যা নাই নিয়ে। এখন তোমাদের যদি বলে আমার ভাই রক্তে রাগানো গানটি কে লিখেছিল, কোন ব্যক্তি লিখছিল সেই সময়, আব্দুল গাফফার চৌধুরী, মানে এই রচয়িতা, মানে এই হচ্ছে লিখছে এই গানটা। প্রথমে যে গাইছিল এই তোমার মনে আমার ভাই রক্তে রাঙানো, প্রথম যে সুর দিছিল সেটা হচ্ছে আব্দুল লতিফ। এই জায়গায় ছেলেবেলে সমস্যা বেঁধে যায়, কিন্তু
বর্তমান যে সবচেয়ে জনপ্রিয় আধুনিক সুর দিছে সেটা হচ্ছে আলতাফ মাহমুদ। কে বলো তো? আলতাফ মাহমুদ। প্রথম কে দিছিল বলো তো সুর, বা কে শিল্পীটা কে ছিল? প্রথম ছিল আব্দুল লতিফ। আব্দুল লতিফ। হ্যাঁ, এখন বর্তমানে সমবেত কণ্ঠে গাওয়া হয়, আর যে বর্তমানে আমরা যেটা গাই, যেটা ফলো করি, সেটা কিন্তু গাছে হচ্ছে আলতাফ মাহমুদ সুরকার। এরা কিন্তু লেখেনি, গানটা লিখেছে আব্দুল গাফফার চৌধুরী, মানে রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বুঝতে পারছো? এখন তুমি মনে করো এই ধরো এই আমাদের রিয়াই আর কি সুন্দর কণ্ঠ নিয়ে আর একটা সুর দিয়ে দিল আর কি, ওই গান একই থাকবে, এটা যদি সবার পছন্দ হয়ে যায় তাহলে এই যে সুর আবার চেঞ্জ হয়ে গেল, সুরকার কিন্তু রচয়িতা একজনই। ঝামেলা বাদে ছেলেপেলের জি ভাই, এই এমসিকিউ যখন আসে যে সুরকারকে, সুরকার প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, কিন্তু বর্তমানে যে সুরে গাওয়া হয় সেই সুরটা দিচ্ছে কি বলতো? আলতাফ মাহমুদ। কে দিচ্ছে বলো ভাই? আলতাফ মাহমুদ। এগুলো পড়ে নেবো, ওরা আমার মুখের ভাষা কাটিয়ে নিতে চায়। গীতিকার সুরকার এই যে আব্দুল লতিফ, এরা দাম দিয়ে কিনেছি, এগুলো একটু পড়বে। সালাম সালাম হাজার সালাম। গীতিকার কিন্তু ফজলে খোদাই। গীতিকার মানে হচ্ছে, আমি আবার বলে দিই, এটা ছেলেবেলে সমস্যা হয়, যে গানটা লেখে তাকে বলা হয় গীতিকার। যে গানটা লেখে তাকে বলা হয় গীতিকার বা রচয়িতা বা গান লেখক, আর যে গানটা গায় তাকে বলা হয় শিল্পী। এবং শিল্পী যদি না গায়, প্রথমে কোনো সুরকার এসে যদি বলে যে শিল্পীকে যে আপনি এইভাবে এভাবে গাবেন, কোনো জায়গায় এইভাবে টান দিবেন, কোনো জায়গায় এইভাবে স্লো করবেন, ওকে বলা হয় সুরকার। বুঝা গেছে? ওই অনুসারে যে গানটা গায় তাকে বলা হয় শিল্পী। এই সুরকার শিল্পী অনেকে বোঝে না। এবার আসি নির্বাচনে আসি। 1954 সাল, বাংলার মানুষ পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ। এই কার্যক্রমে সব জায়গায় বাংলার মানুষ, এই পূর্ব পাকিস্তান তো ছিল, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমন কোনো জায়গা নাই যে এরা হচ্ছে তোমার হচ্ছে দাবায় রাখেনি। তবে পাকিস্তান সব কিছু করলেও নির্বাচন কোনো জালি নির্বাচন হয়নি। নির্বাচন যা হয়েছে তাই করছে ওরা, একবারে ফেয়ার নির্বাচন করছে। তাহলে কি হলো বলো? পাকিস্তানের চেয়ে কে খারাপ হয়ে গেল? আমাদের দেশে যারা খারাপ নির্বাচন করছে তারা আর বেশি খারাপ হয়ে গেল না? বুঝতে পারছো? যাক, নাই বলি যেহেতু রেকর্ড হচ্ছে। এখন হচ্ছে দেখো, পাকিস্তান কিন্তু নির্বাচন কিন্তু ফেয়ার করছে, কিন্তু বৈষম্য করছিল পূর্ব বাংলা। পূর্ব বাংলাতে পাট উৎপাদন হতো, আর পূর্ব বাংলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে বেশি, কিন্তু কাজ পূর্ব বাংলায় হতো না, সব কাজ হতো পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তানে কিছুই হতো না। এই জন্য মানুষের প্রতি খুব জন্ম নেয়। এই জন্যে পূর্ব সেই সময় ক্ষমতায় ছিল, কিন্তু সবচেয়ে প্রভাবশালী দল ছিল মুসলিম লীগ। এবার ভাবলো কি, পূর্ববঙ্গের জনগণ যেগুলো ছোট ছোট দল বা বড় বড় যেগুলো দল, আমরা এক জায়গায় হবো, হয় মুসলিম লীগকে চরম একটা শিক্ষা দেব। এই জন্যে 1953 সালে 4 ডিসেম্বর 4টি সমমনা দল মিলে কিন্তু একটা জোট গঠন করে, নাম দেয় যুক্তফ্রন্ট। এই অনেক সময় প্রশ্ন আসে যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়, ছেলেবেলে ভুল করে মারে 1954 সালে। 1954 সালে নির্বাচন হয়, যুক্তফ্রন্ট গঠন হয় কিন্তু 1953 সালে। মনে থাকবে, এই জিনিসটা সবাই ভুল করে। শিমু আছো? হ্যালো, দেখো বন্ধ করে রাখবি। হ্যাঁ ভাই আসি। মাঝে মধ্যে একটু ঘুম থেকে জাগাবো, দাঁড়াও, ঘুম থেকে জাগাই। ঘুমাইনি ভাইয়া, আমি আর তাসকির একসাথে ক্লাস করছি। আমি জিজ্ঞেস করলাম যে তাসকিরা আছো কিনা, একটু জানাবা না? বোন আছে তো, ওই আশা খালি জ্বালাচ্ছে, তাই স্পিকার অন। না না, এমনি যখন আমি আওয়াজ দেবো তখন একটু ইয়া করবা, দিয়ে আবার বন্ধ করে দেবা। তোমাদের বাসায় নাকি তাসকিরা? হ্যাঁ আমার বাসায় আছে। যাক ভালো, ওই তাসকিরার কথাই জিজ্ঞেস করতেছিলাম। এই সজীব আছো? কই এরা? রাহুল নাই, সজীবও নাই, গেছে। আরে দেখো, এবার হচ্ছে ক্যাডেট মিনহাজুল। ওই আর্মির লোকজন একটু ইয়া দাও, আওয়াজ দাও। আছো? ঘুমায় টাইমে যাইও না। তারপরে আমাদের কামরুল, কি ঘুমায় গেছো নাকি? শুয়ে থেকে ক্লাস করতেছিলা? কামরুল ঘুমায় গেছে। কামরুল, ঘুম থেকে ওঠো। হ্যালো হ্যালো। ঘুমায় গেছিলা নাকি? না ভাইয়া, কথা মানে ধীরে ধীরে শোনা যায় ভাই। প্রচুর ধীরে হচ্ছে গো কথা, বুঝলাম না তো। মেসেঞ্জারে নিচ্ছি, এত ধীরে হয়তো আগে কথা থেকে না। ধীরে হচ্ছে ভাইয়া, আগে তো অনেক লাউডলি শোনা যেত। আজকে ধীরে হচ্ছে নাকি আজ? আজকে এরকম হচ্ছে।
কাহিনী গো। ভাইয়া আজকে তো আমার কাছে মানে আমি একটা বাসায় এসে ক্লাস করছি, হ্যাঁ হ্যাঁ ওই ইয়ারফোন নিয়ে আসিনি, এই জন্য কথাটা ভালো করে বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি, তোমরা একটু হ্যাঁ ইয়ার লাগাইলে আর কি, হেডফোন লাগালে ভালো বোঝা যাবে। এখনো কি ধীরে হচ্ছে, প্রচন্ড ধীরে, একটুও শোনা যায় না? শোনা Hello? মানে খালি খালি মনে হচ্ছে যে আওয়াজ আসছে। আওয়াজ আসতেছে, সবাই এখন ইয়া করছে, তো সবাই এখন ইয়া বন্ধ করে দাও, দু একজন থাকো। এই একদম যদি শোনা না যায় তাহলে তো ব্যবস্থা নিতে হবে। একদমই শোনা যায় না? হ্যালো, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা শোনা গেলে হবে। দেখো তো এখন হচ্ছে, দেখো তাহলে কি হলো, যেহেতু ওরা বড় দল ছিল মুসলিম লীগ, ওর সাথে তো পারবে না, সবাই একা একা হেরে যাবে। তাই কি করলো, মুসলিম লীগকে হারানোর জন্য এই 1953 সালে 4টা সমমনা দল, যেগুলো বড় বড় দল ছিল বাংলাদেশে, একত্রিত হলো। না হলে মুসলিম লীগকে হারানো সম্ভব না, কারণ ও এককভাবে বেশি আসন পাওয়া যায়। ওকে শিক্ষা দেওয়ার জন্য একমাত্র এই যে 1953 সালে কিন্তু যুক্ত ফ্রন্ট তৈরি করা হয়েছিল 4 ডিসেম্বর। এই যুক্ত ফ্রন্টের 4টা দল কি কি একটা আমি বলি। এই 4টি দলের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী দেখো মুসলিম লীগ ছিল একটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আওয়ামী মুসলিম লীগ কেন? ভাই আমি আগে বলেছি 1955 সালে মুসলিম বাদ দেওয়া হয়। কত সালে মুসলিম বাদ দেওয়া হয় আওয়ামী মুসলিম লীগ থেকে? 1955 সালে। কিন্তু এখন তো এরা আছে 1953 সালে, তাই আওয়ামী মুসলিম লীগ। আর একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হকের যে পার্টি ছিল, সেই পার্টির নাম ছিল কৃষক শ্রমিক পার্টি। তাহলে কয়টা পার্টি হলো? 2টা। মাওলানা আতাহার আলীর নেতৃত্বে ছিল নিজামে ইসলাম, কয়টা হলো? 3টে। আর হাজি দানেশের নেতৃত্বে ছিল, হাজি দানেশ বিশ্ববিদ্যালয় জানো তো, সেটা দিনাজপুরে, তার ছিল দেখো বামপন্থী গণতান্ত্রিক দল, এই 4টে দল। তাহলে একটা দল হচ্ছে কি বলতো ভাই, আওয়ামী মুসলিম লীগ। কাকে শাস্তা করার জন্য এরা করেছিল? মুসলিম লীগকে শাস্তা করার জন্য। আর আওয়ামী বোঝা গেছে, এই আওয়ামী মুসলিম লীগ মানে এরা কিন্তু আলাদা। কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম এবং হচ্ছে বামপন্থী গণতান্ত্রিক দল, এই 4টা দল মিলে যুক্ত করেছিল তাহলে যুক্ত ফ্রন্ট। এবং যুক্ত ফ্রন্টের সম্মিলিত প্রতীক ছিল নৌকা, এবং দফা ছিল 21টা দফা ছিল এই যুক্ত ফ্রন্টের। এবার নির্বাচন শুরু হয়ে গেল। সমস্ত মানুষ, এমনিতেই তো পাকিস্তানের প্রতি সমস্ত মানুষ একতাবদ্ধ হয়ে গেছে, ওদের অত্যাচারে শোষণে এই কয়েক বছরেই পূর্ব পাকিস্তানের মানুষ হাঁপায় উঠছিল। এই দেখো এই পাকিস্তানের নির্বাচন হয়েছিল, যুক্ত ফ্রন্ট অংশগ্রহণ যারা করেছিল, সেটা হয়েছিল প্রথম নির্বাচন 1954 সাল 8 তারিখ থেকে 12 তারিখ, এই তারিখের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল কি হলো দেখো, ফলাফল একটু দেখি। ফলাফল হচ্ছে এদিকে দেখো, একটু ভালো করে দেখো, পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ কিন্তু এটা ভাই, এটা জাতীয় পরিষদ না। এই পড়ার সময় অনেকে জানেই না দেখো প্রাদেশিক পরিষদ কি আর জাতীয় পরিষদ কি। আমি একটু বলি, যদি সমস্ত পাকিস্তানের তুমি ক্ষমতা নিতে চাও, যে নির্বাচনে জয়লাভ করতে হবে সেটা হচ্ছে জাতীয় পরিষদ। কি বললাম বলো তো, এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কেন্দ্রে যদি তুমি ক্ষমতা নিতে চাও, যেমন নরেন্দ্র মোদী যদি হতে চাও মনে করো ভারতের, তাহলে যে নির্বাচনে জয়লাভ করতে হবে ওটা হচ্ছে জাতীয় পরিষদ। কি পরিষদ? রিয়া বলো তো, শুনতে পাচ্ছ? জাতীয় পরিষদ। জাতীয় জি ভাইয়া পরিষদ। শোনা যাচ্ছে। কিন্তু এই শুধু পূর্ব পাকিস্তানের ক্ষমতা তুমি যদি নিতে চাও কোন একটা রাজ্যের আর কি, তাহলে যে নির্বাচন হবে সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। প্রদেশের যে নির্বাচন সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ নির্বাচন। তাহলে জাতীয় পরিষদ একটু বড় আর কি সমস্ত দেশের, আর প্রাদেশিক পরিষদ কি বলতো কোন একটা কি প্রদেশের। তাহলে এটা কোন প্রদেশের নির্বাচন হচ্ছিল বলো? এটা পূর্ব পাকিস্তানের, আমাদের শুধু বাংলাদেশে আর কি, বুঝেছো? সেই সময় ছিল কি পূর্ব পাকিস্তান। তাহলে নির্বাচনের একটু ফলাফল দেখো। নির্বাচনের ফলাফল, মুসলিমদের জন্য মোট আসন রাখা হয়েছিল 237টা, মুসলিমদের জন্য কিন্তু এটা। তার মধ্যে পায় হচ্ছে যুক্ত ফ্রন্ট 223টা পায়, অমুসলিমদের জন্য ছিল 72টা। এখানেও যুক্ত ফ্রন্ট পায় কত বলতো? 13টা। তাহলে মোট আসন ছিল, যদি বলে মোট আসন ছিল 309টা মোট আসন। এই তখন কিন্তু আসন ভাগ করা হতো ভাই, এভাবে ভাগ করে দেওয়া হতো যে এই 300টা আসন, ধরো সাপোজ ধরে নাও যে এই মুসলিমরা যেহেতু বেশি, এই 300টা আসনের মধ্যে মনে করো 250টা হচ্ছে মুসলিমরা এখানে দাঁড়াবে, এখানে তাদের ভোট দেবে, আর 50টা রাখা হয় অমুসলিমদের জন্য, যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা বেশি
সেই জায়গায় অমুসলিমদের জন্য ছেড়ে দেওয়া হয় যে এরা 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 নির্বাচন করুক। এই ছিল, দুটা মিলাই মোট হয়। মোট কতটা ছিল বলো তো? 309টা। 309টা তাহলে পাইছে 223 আর 13 যোগ করলে মোট আসন কত হবে বলো? 236টি। এই জায়গায় তোমাদের কিন্তু এমসিকিউ যখন পরীক্ষা দাও তখন এটা সবারই প্রবলেম। অপশানে যদি 223 আর 236 থাকে, বোঝা গেছে যে 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনে যুক্ত ফ্রন্টের অবস্থান কতটা আসন পাই। অ্যান্সার কিন্তু হবে 236টি। যদি বলে এদিকে দেখো, যুক্ত ফ্রন্টের 1954 সালে নির্বাচনে মুসলিমদের জন্য আসনে বা মুসলিমদের জন্য বরাদ্দকৃত আসনের যুক্ত ফ্রন্ট কতটি পাই? মুসলিমদের জন্য যদি লাগাই তাহলে হবে কত? অ্যান্সার কিন্তু চেঞ্জ, 223টি হবে। আর যদি বলে মোট আসনের কতটি পাই তাহলে হবে 236টি। এই জায়গায় একটু কিন্তু মুখস্থ করবো। এই জায়গায় এখন কার প্রবলেম আছে বলে বুঝতে, প্রবলেম কার এটা। এই চার্ট কিন্তু অনেকেই বুঝে না। এটা কিন্তু আবার আমি বলতেছি ভাই, এটা কিন্তু প্রাদেশিক পরিষদ নির্বাচন, এটা কিন্তু জাতীয় পরিষদ না। প্রাদেশিক মানে শুধু এটা মনে করো এই যে বাংলা, পূর্ব বাংলার নির্বাচন। যদি কোনো প্রদেশের নির্বাচন হয় সেটা হবে প্রাদেশিক। আর যদি সমস্ত পাকিস্তান মিলে তুমি প্রেসিডেন্ট বা সরকার গঠন করতে চাও, সেই যে নির্বাচনে অংশগ্রহণ করা লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিষদ। কি পরিষদ? জাতীয় পরিষদ। এখন তোমাদের আমি এমনি গুরুত্বের জন্য বুঝাই। এদিকে দেখো, ধরো তুমি হচ্ছে ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান এগুলা হবা, বুঝা গেছে, বা উপজেলা চেয়ারম্যান এগুলা মনে করো প্রাদেশিক পরিষদ, এর গুরুত্ব একটু কম। আর এমপি মনে করো হচ্ছে জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ মানে একটু বড় আর কি, বড় জায়গা আর কি, বুঝতে পারছো? এখন এই আর কি তোমাদের আগে মনে করা হয়তো। এদিকে দেখো 1954 সালের 3 এপ্রিল যুক্ত ফ্রন্ট পূর্ব বাংলায় মন্ত্রিসভা গঠন করে। তার মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী মানে প্রধান হয় হচ্ছে শেরে বাংলা ফজলুল হক। আর শেখ মুজিবের পড়ার দরকার নাই, এটা আসবে না, মুখস্থ করার দরকার নাই। এই যুক্ত ফ্রন্ট মাত্র ক্ষমতায় কতদিন ছিল জানো? মাত্র ক্ষমতায় ছিল 56 দিন। এই যুক্ত ফ্রন্ট কেন ভেঙে যায় এর কি ইতিহাস জানো? এই সংসদের মধ্যে লাগাই দিছে সবাই মারামারি। যে স্পিকার ছিল শাহেদ আলী, বুঝা গেছে? ওই শাহেদ আলীকে কি করা হয়, তোমার মনে করো ওই গুরুতর আহত হয়। এই গুরুতর আহত হওয়ার পরে এই মনে করো ওই পরে ভাঙিয়ে দেওয়া হয়েছিল আর কি, বুঝে গেছে? পরেও কিন্তু দায়িত্ব ছিল এই সরকার, কিন্তু টিকা ছিল। তারপরে দেখো আমরা পরে কেন ভাঙতেছি ওটা পরে আসতেছি। এই মাত্র ক্ষমতায় থাকে এটা মনে রাখবা। যুক্ত ফ্রন্ট সরকার মাত্র ক্ষমতায় ছিল 2 মাসও ছিল না, 2 মাসেরও কিছু কম। তাহলে আমরা কি কি জিনিস শিখলাম এখানে ভাই? আমি সারমর্ম বলি। তাহলে যুক্ত ফ্রন্ট কাকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছিল? মুসলিম লীগ। কয়টা দল মেলা হয়েছিল? 4টে দল। আরে দফা কয়টা ছিল? 21টি। নির্বাচনে মোট কয়টা আসন লাভ করেছিল? 236টি। এবং মুখ্যমন্ত্রী কে হয়েছিল? এটার মুখ্যমন্ত্রী হয়েছিল শেরে বাংলাকে ফজলুল হক। মানে এখন যে প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে যেমন, সেই মনে করো প্রধানমন্ত্রীটা হয়েছিল হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। এই যে দেখছো ঐতিহাসিক 21 দফা দাবি, প্রথম দাবি কি ছিল এটা মনে রাখতে হবে ভাই। 21 দফা দাবি ছিল না, কার দাবি ছিল বলো তো? এই দাবি আবার বুঝো তো, আমরা ভোটের আগে বলি না এই আমাকে ভোট দাও, আমি এই করে দেবো সেই করে দেবো, বোঝা গেছে? মাথার উপর দিয়ে পাকা রাস্তা বানায় দেবো, বোঝা গেছে? মাথার নিচ দিয়ে মনে করো খাল কেটে দেবো, আর দিব আরো বাঁশ যাতে ঘর বাড়ি করতে পারো। বহুত কি থাকে, ইস্তেহার থাকে না, এই করে দেবো সেই করে দেবো। কারণ ভোট ফুরাইলে দেখবা কিছুই নাই। এরকম মনে করো ঐতিহাসিক 21 দফা দাবি উপস্থাপনা করা হয়েছিল যে নির্বাচনে আমরা যদি জয়লাভ করি এই 21 দফা দাবি আমি পূরণ করবো। প্রথম দফা দাবি ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা করে দেব। কি ভাষা বাংলা করে দেব? কারণ কি বলতো, প্রথম আন্দোলন কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলনের। নাই, সবার ওয়াইফাই চলে গেছে, কারেন্ট নাই। আছে তো 3 জন, এরা কোথায় ছিল যে একসাথে ওয়াইফাই চলে গেল? আমার রুমে নাকি? হ্যাঁ, মুমিনুলের ওয়াইফাই নাই, কারেন্ট চলে গেছে, রিয়া মনে হয় নাই এটি। ওরে আল্লাহ। এই আমাদের সুমাইয়া, জি ভাইয়া, তোমার কারেন্ট চলে গেল নাকি গো? কারেন্ট চলে গেছে, আমি এমবিতে আছি। ও বুঝতে পারছি। MB আছে, ও 3 জন এলাকার দিকে তো একই কারেন্ট, আমার কারেন্টই নাই। লাও এটা যা পড়াচ্ছে আমার মনে হয় ল্যাপটপে মনে করে জব দিবে। 24% আছে আর কি।
আর কি বুঝতে পারছো? শেষ করে দিতে তো দাঁড়াও। এই আসো, রাহুল আসো। হ্যালো, হ্যাঁ ভাই তোমরা এতক্ষণ পরে আসলে, আগে কইছিলাম মাঝখানে রাস্তার মধ্যে ঘুরতেছো নাকি? খালি শব্দ পানি শুনে। হচ্ছে। ও আচ্ছা, তারপরে দেখো ভাই কি আছে, কোয়ালিশন সরকার। এই কোয়ালিশন সরকার মানে কি এটা বোঝো? কোয়ালিশন সরকার একটু বলি। দেখো, ধরো বাংলাদেশে মনে করো, ধরে নাও আওয়ামী লীগ পাশে হচ্ছে 100টি, বিএনপি পাশে 100টি, জামাত পাশে 100টি আসন, 300টা আসনের মধ্যে। এখন সরকার গঠন করতে লাগবে, ন্যূনতম লাগবে 150টি। কয়টি? 150টি আসন। এখন আমি ধরে নিলাম আওয়ামী লীগ পাশে কোনো একটা নির্বাচনে 100টি, বিএনপি পাশে 100টি, জামাত পাশে 100টি। কেউ সরকার গঠন করতে পারবে? না পারবে না। কেন বলো তো? কেউ 150টি পায়নি। তখন করতে হবে কি, হয় জামাতকে বিএনপির সাথে যোগ দিতে হবে, দিয়ে আসন 100, 100, 200 বানাতে হবে, মানে 150টার বেশি বানাতে হবে। অথবা আওয়ামী লীগের সাথে বিএনপি যোগ দেওয়া, মনে করো কত, 100, 100, 200টি বানাতে হবে। এককভাবে কেউ সরকার গঠন করতে পারবে না, কারণ এককভাবে কেউ ভাইয়া আসনই বুঝতে পায়নি। পারছি না তো। বোঝা যায় না? ভাই পানি হচ্ছে বুঝতে পারছো? এই তোমরা ইয়া লাগাও তো, হেডফোন লাগাও, লাগাই কানের মধ্যে ঢুকাও। বুঝা গেল? হ্যালো, এবার ভাই বোঝা যায় এবার? ভাই কিছু বোঝা যায়নি। এই যারা বুঝতে পারছো না তারা একটু বের হয়ে আবার ইয়া করো, ঢুকো। এই বাকিগুলা কে বুঝতে পারছো না? সজীব বোঝা যায়? দেখো তো ভাই, সজীব বলতেছে, ওই যে রাহুল। হ্যাঁ ভাই বোঝা যায়। আচ্ছা, এই মুজাফফর বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, জনসংখ্যা তো নাই, কয়জন আছে, থাকি আর কি বলবো। এই দেখো, তাহলে কোয়ালিশন সরকার বুঝিছো কি? যখন দেখো আমি বলি বাংলাদেশে 300টা আসন, তাই না? সরকার গঠন করতে লাগবে মনে করো 150টা ন্যূনতম। কিন্তু ধরো আওয়ামী লীগ পাশে 100টা, বিএনপি পাশে 100টা, জামাত পাশে 100টা। কেউ এককভাবে সরকার গঠন করতে পারবে না। কোনো দুইটা দল একত্রিত হতে হবে, হয়ে তাহলে আসন হবে 200টা, তারা সরকার গঠন করতে পারবে। এই সরকারকে বলা হয় কোয়ালিশন সরকার। কি সরকার? কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকার। বুঝতে পারছো? এখন কে কোয়ালিশন সরকার করে? দেখো 1956 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে দেখো কোয়ালিশন সরকার গঠিত হয়। বুঝতে পারছো? আচ্ছা, এই যে কাকমারি সম্মেলন, এই কাকমারি সম্মেলন পড়বা। এই কাকমারি সম্মেলন কিন্তু হয় হচ্ছে ভাই বর্তমানে যেটা টাঙ্গাইল আছে সেখানে হয়। এই কাকমারি সম্মেলনে হচ্ছে এই যে আমাদের আব্দুল হামিদ খান ভাসানী একটা কথা বলেছিল যে পাকিস্তান যদি এরকম করে আসসালামু আলাইকুম জানাবো, মানে তাদেরকে বিদায় জানাবো, স্বাধীনতা ঘোষণা করব, হুঙ্কার দিছিল। পরে দেখো তোমার হচ্ছে ভাসানী কিন্তু আর আওয়ামী লীগের মধ্যে থাকতে পারেনি, বের হয়ে আসে নিজে একটা দল করেছে। সেই দলের নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। ওই আওয়ামী লীগটা বের হয়ে চলে আসছিল পদত্যাগ করে, বা সংক্ষেপে বলা হয় ন্যাপ। বুঝা গেছে? তারপরে কি করলো, এইদিকে দেখো এই সামরিক আইন জারি কোথায় থেকে শুরু হলো একটু দেখো। এই যখন এই তোমার 1958 সালে দেখো, এই যে যখন প্রাদেশিক পরিষদের এই যে আমাদের যেমন ইয়ে বসে না, সংসদ বসে না, বুঝতে পারছো? মুজাফফর বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝা যায়। সেই সময় সংসদ বসেছিল, বুঝছো? সংসদ বসেছে, এখন দুই পক্ষ লাগছে মারামারি। মনে করো এই মারামারির মাঝে সেই মনে করো ওইখানে সায়েদ আলী নামে যিনি স্পিকার ছিল, ও গুরুতর আহত হয়ে পরে মনে হয় মারা যায় আর কি। এই সুযোগে এলোমেলো অবস্থা শুরু হয়ে যায়। এই সুযোগে ওই সময় আর্মির প্রধান ছিল জেনারেল আইয়ুব খান। আইয়ুব খান বলে দেশের অবস্থা ভালো নাই, বইলা সে চালু করলো কি জানো, এই সামরিক আইন চালু করলো। এখন প্রশ্ন হচ্ছে এই সামরিক আইন তো বেশি দিন রাখা যাবে না, 1 বছর বা 2 বছর রাখলো, কিন্তু দীর্ঘমেয়াদী তো ক্ষমতায় থাকতে পারবে না সে। এই জন্যে 1959 সালে চালু করলো মৌলিক গণতন্ত্র। এই মৌলিক গণতন্ত্র কি তোমাদের একটু বলি। বিশিষ্ট ব্যক্তিদের নেয় যারা কর দিত সেই সময়, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নেয়, ধরো বাংলাদেশে নিয়েছিল 40,000 আর পশ্চিম পাকিস্তানে নিয়েছিল 40,000, এরাই শুধু ভোট দিতে পারবে।
এই ভোটের আয়োজন করে, এটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। আর বাকিগুলোকে ভোট দিতে পারবে না। এই ভোটের আয়োজন করে আইয়ুব খান মনে জিতবেই তো, ওই যার পছন্দের লোক তাকে এখানে মনে করো ওই ভোটাধিকার দেয় আর কি, মানে প্রয়োগের সুযোগ দেয়। সুযোগ দেওয়ার ফলে ওই আইয়ুব খান 1960 সাল থেকে দেখো সামরিক শাসন প্রত্যাহার করে সে মনে করো প্রেসিডেন্ট ঘোষণা করে, চলতেই থাকে। এরপরে আসলো 1962 সাল শিক্ষা আন্দোলন। ওই শিক্ষা আন্দোলন করেছিল কি, শরীফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এই শরীফ কমিশন এমনভাবে করেছে, সব ছাত্রদের বিরুদ্ধে গেছে। এই শিক্ষা খাতে ব্যয়বহুল করে মানে দিচ্ছিল, প্রাইভেটের মতন অবস্থা করতেছিল, টাকা দেয় পড়তে হবে এরকম। এর ফলে ছাত্ররা আন্দোলন করছিল আর কি, কারণ টাকা দেয় পড়ার তো সামর্থ্য সবার নাই। পরে এটা বাতিল হয়। এইভাবে শিক্ষা আন্দোলন গেল। শিক্ষা আন্দোলন পরে আসলো 6 দফা আন্দোলন। একটু ভালো করে মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 দফা মনে করবা ভাই। 6 দফা কিন্তু প্রথম উপস্থাপন করা হয়েছিল লাহোরে 5-6 ফেব্রুয়ারি। কিন্তু প্রশ্ন যদি আসে 6 দফা আনুষ্ঠানিকভাবে কবে উপস্থাপন করা হয়েছিল, একটু ভালো করে দেখো। 6 দফা কিন্তু 1966 সালের 23শে মার্চ, এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে করা হয়েছিল। কিন্তু 5 ফেব্রুয়ারি এই কারিয়া বন্ধ আছে গো, রিফ্লেক্ট হচ্ছে, খোলা আছে, একটু বন্ধ করো। সে না হয় নক দিলে ক্রিয়া করে দেখো। ঠিক আছে, তাহলে 6 দফা যদি বলে কবে এটা করা হয়েছিল, 6 দফা কর্মসূচি 1966 সালে 5 ফেব্রুয়ারি। যদি বলে আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হয়েছিল, 23শে ফেব্রুয়ারি, 23শে মার্চ কিন্তু হবে। তাহলে এটা একটু মনে রাখবো ভাই, এই জায়গায় একটু কনফিউজ হয়ে যায়। যে 6 দফার প্রথম দফা দেখো, এতটুকু মনে করবো ভাই, এতটুকু মনে করতেই হবে। প্রথম দফা ছিল শাসন কাঠামো এবং রাষ্ট্রীয় প্রকৃতি। দ্বিতীয় দফা ছিল কেন্দ্রীয় সরকার। তৃতীয় দফা ছিল মুদ্রা বা অর্থ সম্পর্ক। তারপরে ছিল রাজস্ব, বৈদেশিক মুদ্রা এবং বাণিজ্য। লাস্টে ছিল প্রাদেশিক, দেখো, আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করতে দিতে হবে। এই কি ব্যাপার, রিফ্লেক্ট হচ্ছে কার্গো, বন্ধ নাই কার? এই ফাইসাল বন্ধ করো। রাহুল, হ্যালো, এই রাহুল শুনতে পাচ্ছ? হ্যালো, এই রাহুল তুমি কি শুনতে পাচ্ছ? আর যে বিষয় তো, হ্যাঁ ভাই শোনা যায়। তোমার স্পিকার অন করে রাখছিল কেন? খালি শব্দ হয়। সবাই তো চলে গেছে, কই কেউ কাগো দেখছে না যে। কি অবস্থা? হ্যালো, কেউ নাই এখন আর ভাই? না তারপরে চালিয়ে যেতে হবে। আছে তো, চলতেছে, স্ক্রিন রেকর্ড পরে দেখে নেবেন, তাহলেই হবে। তাহলে এই 6টা দফার মধ্যে অনেক সময় প্রশ্ন আসে। প্রথম দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো। এখন অনেক সময় প্রশ্ন আসে যে এই অর্থ বা মুদ্রা সম্পর্কে কয়টা অনুচ্ছেদ ছিল 6 দফার মধ্যে? তাহলে হবে 3টা। অর্থ সম্পর্ক ছিল 3টা, সেটা হচ্ছে 3, 4 আর 5। অর্থ এবং মুদ্রা সম্পর্কে ছিল তৃতীয়, সকল প্রকার রাজস্ব। আর আরেকটা ছিল বৈদেশিক মুদ্রা। যদি বলে অর্থ সম্পর্কে কয়টা দফা ছিল, এই 6 দফার মধ্যে 3টাই ছিল অর্থ সম্পর্কিত। বোঝা গেছে? অর্থনৈতিক সম্পর্কিত আর ছিল হচ্ছে অর্থনৈতিক সম্পর্কিত ছিল 3টা, আর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এবং শাসনতান্ত্রিক কাঠামো, এবং লাস্টে যেটা ছিল পূর্ব পাকিস্তানকে আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা তারা রাখতে পারে। এটা কেন করা হয়েছিল? কারণ আমরা জানি 1965 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কার্গিল যুদ্ধ। সেই সময় সব সৈন্যবাহিনী মোতায়েন করা হয় পশ্চিম পাকিস্তানে, এই দেশ অরক্ষিত রাখে। এই দেশে কোনো মনে করো আরামেই ভারতীয় সৈন্য ঢুকে যেতে পারত, এরকম করছিল সেই সময়ের শাসক। এইখান থেকেই দেওয়া হয় যে বাংলাদেশকে তাহলে নিজের আঞ্চলিক নিরাপত্তা দরকার, এই পূর্ব পাকিস্তানের এই লাস্টের দফাটা দেওয়া হয়েছিল এই জন্যে। তো এই 6 দফা আন্দোলনে প্রথম শহীদ হয় হচ্ছে মনু মিয়া, 7 জুন। এই জন্যে প্রতি বছর এই 6 দফা দিবস পালন করা হয় 7 জুন। এটা মনে রাখবে। আকত্তরের ষড়যন্ত্র মামলা, এই আকত্তরের ষড়যন্ত্র মামলার কিন্তু ভাই মনে রাখতে হবে আসামি ছিল 35 জন, আর সংবিধান লিখেছে হচ্ছে 34 জন সদস্য বিশিষ্ট। এই দুইটা কনফিউজ হয়ে যায় অনেক সময় ছেলেবেলের। সংবিধান লেখা হয় কত সদস্য বিশিষ্ট?
34। আর আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল কিন্তু 35 জন। এই রাষ্ট্র নাম দেওয়া হয়েছিল এই মামলার নাম শেখ মুজিব বনাম অন্যান্য, এবং রাষ্ট্রদ্রোহিতা একটা কেস দেওয়া হয়েছিল আর কি। এবং 69-এ গণ অভ্যুত্থান যখন চালু হয়, এই সর্বদলীয় এই গণ অভ্যুত্থানে 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত করা হয় এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে এই সংগ্রাম পরিষদ তাদের 11 দফা কর্মসূচি ঘোষণা করে। 21 দফা ঘোষণা ছিল হচ্ছে 1953 সালে, আর এই যখন বলবো 11 দফা ঘোষণা এটা হচ্ছে 1969 সালে। এর ফলে তোমার এই গণ অভ্যুত্থানে আসাদ নিহত হয়েছিল এবং আসাদুজ্জামান আসাদ ছাত্র নেতা আরও অনেকে মারা গেছিল, এবং এই আন্দোলন আরও ব্যাপক ধারণ করে যখন এই যে তোমার এই আসামি ছিল, এই 35 জন আসামি করে যে মামলা করা হয়েছিল, তার অন্যতম একটা আসামি ছিল সার্জেন্ট জহুরুল হক, এই পাকিস্তানের জেলখানার মধ্যে মেরে ফেলে দেয়। এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহা স্যারকে 15 ফেব্রুয়ারি মারা হয় হচ্ছে সার্জেন্ট জহুরুলকে, এবং 18 ফেব্রুয়ারি মারা হয় হচ্ছে শামসুজ্জোহা স্যারকে। এতে আরও ছাত্ররা ক্ষুব্ধ হয়ে যায়, সারা দেশে ব্যাপক পরিমাণ আন্দোলন শুরু হয়ে যায়। এর ফলে এই শেখ মুজিবুর রহমানকে এবং অন্যান্য যারা কারাবন্দী ছিল তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়। এই আন্দোলনে সরকার গতি বুঝে সবাইকে মুক্তি দেওয়া হয় আইয়ুব খান সরকার, এবং সেই ক্ষমতা ইয়াহিয়ার কাছে হস্তান্তর করে। এরপরে তোমরা জানো শুরু হয় হচ্ছে মুক্তিযুদ্ধ। এটা মুক্তিযুদ্ধ পরে পড়াবো। আজ এই পর্যন্ত। এখন দেখো 1970 সালে কিন্তু আরেকটা নির্বাচন হয়েছিল। এটা কিন্তু ভাই জাতীয় পরিষদ নির্বাচন, আর আগে যেটা দেখেছিলাম ওটা কিন্তু ছিল প্রাদেশিক পরিষদ নির্বাচন। জাতীয় পরিষদ নির্বাচন হয় হচ্ছে 1970 সালে 7 ডিসেম্বর থেকে শুরু করে 1970 সালে 17 ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত হয়। এই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে বিচারপতি আব্দুস সাত্তার। এবার আসি জাতীয় পরিষদ নির্বাচন। আগেরটা ছিল কিন্তু কি বলতো প্রাদেশিক পরিষদ। রাহুল শোনা যায়? হ্যাঁ ভাই। আচ্ছা, জাতীয় পরিষদের মোট আসন ছিল 300টি, আর সংরক্ষিত আসন ছিল এটা 13টি। এই মোট আসন হচ্ছে 315টি। যেমন আমাদের এখন আসন হচ্ছে মোট আসন 300টি, আর মহিলাদের জন্য সংরক্ষণ করা হয় 50টি, মোট 350। তখন ছিল হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হবে 300, আর এই সংরক্ষিত ছিল 13টি, মোট 313টি আসন। এর ফলাফল যেটা দেখা গেল, পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদ, এটা পুরো পাকিস্তান কিন্তু 300টি, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, দুই পাকিস্তান মিলে টোটাল ছিল হচ্ছে 300টি। তার মধ্যে আমাদের জনসংখ্যার ভিত্তিতে যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল, তাই পূর্ব পাকিস্তানের ভাগে পড়েছিল 300টির মধ্যে 162টি জাতীয় পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের, এবং এই পূর্ব পাকিস্তানের 162টি আর সংরক্ষণ পায় হচ্ছে 7টি। এই মোট আসন ছিল পূর্ব পাকিস্তানের জন্য 169টি। এই 313টি ছিল কিন্তু দুই পাকিস্তান মিলে, আর এই 169টি ছিল হচ্ছে শুধু পূর্ব পাকিস্তানে। এই পূর্ব পাকিস্তানে দেখা গেল আওয়ামী লীগ পায় এই যে নির্বাচনে পায় 162টি, এবং সংরক্ষিত জায়গায় 60টি পায়। এটা মিলে হয় মোট আসন হয় 167টি। তাহলে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে দেখো প্রাদেশিক পরিষদে কিন্তু এই 300টি আসনের মধ্যে ছিল, এদিকে দেখো, আর 10টি ছিল কিন্তু হচ্ছে সংরক্ষণশীল আসন। এই প্রাদেশিক কিন্তু এটা পূর্ব পাকিস্তানে, এটা প্রাদেশিক, আর উপরেরটা কিন্তু হচ্ছে জাতীয় পরিষদ। এটা ভাগ করে দিলাম। প্রাদেশিক মানে এই প্রদেশের কে মুখ্যমন্ত্রী হবে, আর এটা হচ্ছে টোটাল পাকিস্তান উপরেরটা। এই জাতীয় পরিষদে কিন্তু এই 160টার মধ্যে 167টাই পাইছিল হচ্ছে আওয়ামী লীগ। আর পূর্ব পাকিস্তানের এটা কিন্তু এই 300টা আসন এই পুরাটাই হচ্ছে পূর্ব পাকিস্তানের, এবং সংরক্ষিত 10। এই 310টা আসন ছিল এটা প্রাদেশিক মানে এটা পূর্ব পাকিস্তানের জন্য, আর এটা এই উপরেরটা 313 ছিল সমস্ত পাকিস্তানের জন্য। এবার আওয়ামী লীগের অবস্থান দেখো, এই 300টার মধ্যে 288টা পায় হচ্ছে ভোটে নির্বাচিত হয়, আর 10টা সংরক্ষিত, মোট পায় 298টি 310টার মধ্যে। এর ফলাফল আমাদের আজকে এখান থেকে শেষ। অনেকে থাকতে পারলো না, খালি লাস্ট পর্যন্ত তুমি ছিলে। তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।